তুষার ভাই, আপনি যে প্রস্তাবটি তুলেছিলেন সেই বিষয়ে একটু। এই যে মোবাইল ফিনান্সিয়াল সিস্টেম দিয়ে আসলে ভোটের আগের দিন রাত্রেবেলা, ভোটের আগের 1-2 দিন আগের থেকে টাকা লেনদেন শুরু হবে। এইটা হয় মনিটর করতে হবে যে একটি এলাকাতে কোন কোন জায়গা থেকে, কোন কোন মোবাইল থেকে বহু মোবাইলে টাকা যাচ্ছে, অথবা সরাসরি সার্ভিস দুটা ডাউন করে দিতে হবে। ভোট শেষ হবে, তার 10 মিনিট পরে এই সার্ভিসগুলো আবার শুরু হবে। ভোট যেন টাকা দিয়ে লোকজন কেনাবেচা করতে না পারে, এই ব্যবস্থা করতে হবে। এটা যদি করা যায়, অন্তত কিছু পরিমাণ টাকার লেনদেন আপনি আটকাতে পারবেন। তারপরেও কিন্তু বহু টাকা নগদে তো আছে। নগদে হবে। ওই জন্য নগদ বিকাশ, মানে নগদ বিকাশ সহ যত এমএফএস আছে, এই মোবাইল ফিনান্সিয়াল সিস্টেমের যে অংশ যারা আছে, না, তাদের ক্যাশের কথা বলছি। ক্যাশ তো দিতেই ক্যাশ, পারে। নগদ। ক্যাশ দেয়া নেওয়ার ভিডিও আমরা দেখি নাই? আমরা তো ভিডিওতে পর্যন্ত দেখতে পাচ্ছি ভোটাররা নাকি এগিয়ে এসে প্রকাশ্যে ক্যাশ দিচ্ছে প্রার্থীদেরকে। আপনি কি মনে করেন, যেখানে ক্যাশ দেয় ওখানে ক্যামেরাটা ধরে রাখে? এর কারণ কি? তারা বোঝাতে চাচ্ছে মানে দলে দলে লোকেরা এসে এই তাদেরকে টাকা পয়সা দিচ্ছে, পকেট থেকে বের করে 10 টাকা 20 টাকা দিচ্ছে, মানে তারা এত জনপ্রিয়। এটা আমি একটু উদাহরণ দেই। আমাদের এখানে মুজিব ছবি হয়েছিল, যে ওইখানে এরকম একটা দৃশ্য ছিল। এটা এখন তারা সবাই অভিনয় করছে, নাটক কম করো প্রিয়। এটা কেন করছে জানেন? এটা করছে হচ্ছে মানুষকে গিয়ে বলবে আমি তো কোনো টাকা খরচ করি না, আমাকে জনগণ টাকা দিছে। এই জনগণগুলির ছবিটা তুলে রাখেন, এদেরকে একটু খোঁজ নেন, এরা আদতেই টাকা দিছিল না, এরা কোন দলের সদস্য। ক্যামেরার সামনে এসে টাকা দেয় যেগুলো, এটা আরেকটা। তৃতীয় হচ্ছে, এই যে টাকার লেনদেন সহ অন্যান্য যে বিষয়গুলি বলা হচ্ছে, এগুলো কেন হয়? এই যে 25 লক্ষ টাকা কেন ঠিক করেছে এই জন্য যে এরা এদের ইনকাম ট্যাক্স ফাইলে প্রচুর টাকা নাই। 25 লাখ হেঁটে 50 লাখ, মানে 25 লাখের জায়গায় 50 লাখ হলে এদের আরো হিসাব বানাতে হবে। এবং নির্বাচন কমিশন একটা অডিটেড হিসাব সম্ভবত চায় এই খরচের। সেই খরচের হিসাব করার জন্য আদতে কি অডিটেড হিসাব করার দরকার আছে? আপনি এলাকায় গিয়ে শুধু রাস্তায় রাস্তায় কি পরিমাণ লিফলেট বিলি হচ্ছে সেটা খোঁজ করেন। একটা লিফলেটের কয় টাকা লাগে? 5 লাখ ভোটারকে যদি আপনি যদি একটা করে লিফলেট পৌঁছান, তাহলে কয় টাকা লাগে? 1 টাকা করে হলো 5 লাখ টাকা লাগে। আর ওটা পৌঁছানোর জন্য যদি জনপ্রতি 1 টাকা লাগে, তাহলে 10 লাখ টাকা লাগে, আর থাকে 15 লাখ। মাইকের ভাড়া কত? একটা মাইক যে সারাদিন ধরে মাইকিং করবে, তার ডেলি খোরাকি কত? মোটর সাইকেলে যে একজন উঠলে কয় টাকা লাগে, 2 জন উঠলে কয় টাকা লাগে, আর কয় টাকার তেল কিনে দিতে হয়, আমার কাছে হিসাব আছে। আমি চাইলে এটা এইটাই দিতে পারি। যদি বাস্তব অবস্থা হয় তাহলে তো কোটিপতিরাই এগিয়ে লাখপতিদের থেকে। ইলেকশন করতে টাকা লাগে, এইটা আমাদের এই নির্বাচনী ব্যবস্থাই করেছে এই ব্যাপারটা। এবং তারা আসলে চায় ইলেকশনের মধ্যে টাকা খরচ হোক। আমি অতীতে এটাও বলতে শুনেছি রাজনীতিবিদদের, যে ইলেকশন তো একটা ইকোনমিকে মুভ করার ব্যাপার, যত বেশি ইলেকশন তত বেশি নাকি টাকা চলে। এটা নাকি ইকোনমিতে টাকা ঢুকে, অনেক টাকা নাকি মানুষের কাছে পৌঁছায়। এটা নাকি বৈষম্য দূর করার একটা উপায়। বড়লোক প্রার্থীদের টাকাগুলি নাকি গরিবের কাছে যায়। ঘন ঘন ইলেকশন হয় নাকি ভালো। এগুলো আমি শুনেছি এর আগে। তো এইবার আসেন যে জায়গাতে আসলে আমাদের মূল সমস্যা কোথায়। মূল সমস্যাটা হচ্ছে, আমি, আপনি এবং আজিজ ভাই, আমরা সবাই আশা করছি দরিদ্ররা নির্বাচন করবে। বাংলাদেশে কোন দরিদ্র লোককে নমিনেশন দিয়েছে? না, ওনারা এবার সবচেয়ে কম বোধহয় দেখলাম না, আমরা বৈষম্য দূর আমজনতা করবে। তারেক রহমান বোধহয় সবচেয়ে কম। আমজনতা তারেক বেচারারই টাকা নাই, বেচারা দুঃখ করে, এদিকে সেদিকে আমরা ঘুরে দেখলাম, মধু বিক্রি করে, তার সবচেয়ে আম কম। বিক্রি করে। এটা তো আমের সিজন না, লিচুর সিজন না। বেচারার এই শীতকালে কিন্তু ব্যবসাটা ডাউন থাকে, ও তো সবজি বেচে না। এবং শীতকালে এসে এই মধু আসলে মানে কালেক্টেড হয়। এখন আসলে ব্যাপার না। তাই আমজনতার তারেক ছাড়া আপনি আর কেউ দরিদ্রদেরকে নমিনেশন দিয়েছে? এই যে এনসিপির প্রার্থীদের মধ্যে কোনো দরিদ্র আছে? হয় এদের বাবা মার পয়সা আছে, এটা দিয়ে ইলেকশন করছে, আর তা না হলে তাদের নিজেদেরই পয়সা আছে। এখন এরা না বলেছিল বৈষম্য দূর করবে? এই বৈষম্য দূর করার জন্য এক রিক্সা লাগে নিয়ে এসেছিল, নমিনেশন দিয়েছে। নতুন ভণ্ডবস্তু। তুষার ভাই, মাঠের লড়াইয়ের বাইরেও আরেকটি লড়াই আছে, সেটি হচ্ছে মাঠ যে বলেন, দেশে মাঠ আছে, দেশে খেলার মাঠ নাই, দেশে মানুষের ঘোরাফেরা করার জন্য, বসে থাকার জন্য মাঠ নাই। দেশের লোক খুব আনন্দ করে নাম দেয়। এটা আমার জার্নালিজমের এই ব্যাপারগুলো আমার খুব ভালো লাগে। আমি বহুদিন ধরে তো আপনাদের সাথে, আপনারা আমার সাথে, নির্বাচনে এটাকে মাঠ বলে। নির্বাচন কি মাঠে হয়? ফিল্ড বলা হয়, আমরা মাঠ বলি। বলে মাঠ, ফিল্ড। হ্যাঁ, কোথায় কোনো ফিল্ড নাই দেশে। যে দেশে ফিল্ড নাই, ও দেশে নির্বাচনী ফিল্ড খুঁজে পাবেন আপনি। এই দেশে ফিল্ড কোথায় পাবেন জানেন? এই দেশের কিছু ফিল্ড পাবেন মাথায়, চুল পড়ে গিয়ে ফিল্ড হয়েছে আমাদের পড়ছে। আর কিছু ফিল্ড পাবেন হচ্ছে এই যে নির্বাচনের ফিল্ড, সন্ত্রাসের ফিল্ড, চাঁদাবাজির ফিল্ড। তো এই যে এই ফিল্ডাররা যারা ঢুকেছেন এই নির্বাচনের মধ্যে ফিল্ড ঠিক করতে, নির্বাচনের ফিল্ড কিভাবে হয়?
নির্বাচনের ফিল্ড কি আসলে শুধু বাংলাদেশে? আপনি আমাকে একটা জিনিস বলেন তো, নির্বাচনের আগে যে এই গত 1-1.5 মাসে কতজন লোক এদিকে সেদিকে বিদেশে অমুক জায়গায় গিয়েছেন? এই তত্ত্বাবধায়ক এই অন্তর্বর্তী সরকারের কতজন লোক বিদেশ গিয়েছেন? ওনারা কেন গিয়েছেন? ফিরে এসে কোনো সংবাদ সম্মেলন করেছেন? আমাদেরকে জানিয়েছেন? ওনারা তো দেখি কথা বললে বলেন এই চুক্তি গোপনে রহিবে, ওই চুক্তি গোপনে রহিবে, সেই চুক্তি গোপনে রহিবে, গোপন চুক্তি ফাঁস করা যাইবে না, পোর্ট দিয়া দিমু, এটা গোপন, ওইটা গোপন, ওইটা গোপন। তো ওনারা যে বিদেশে বিদেশে বিভিন্ন জায়গায় গত 1.5-2 মাসে গিয়েছেন, কেন গিয়েছিলেন? ফিরে এসে কাকে অবহিত করেছেন? জি, তুষার ভাই, আমি ফিল্ডের কথা বলছিলেন, আমি একটু ভার্চুয়াল ফিল্ডের দিকে একটু দৃষ্টি দিতে চাই। আজকে আল জাজিরার একটি প্রতিবেদন করেছে, সেখানে কিছু স্ট্যাটিস্টিক্যাল তারা ডেটা দিয়েছেন। বিটিআরসির তথ্য অনুযায়ী 2025 সালের নভেম্বর পর্যন্ত দেশে প্রায় 13 কোটি ইন্টারনেট ব্যবহারকারী ছিল, যা মোট জনসংখ্যার 74%। এছাড়া ডেটা রিপোর্টার এর তথ্য মতে বাংলাদেশে 6 কোটি 40 লাখ ফেসবুক ব্যবহারকারী এবং 5 কোটি 60 লাখ টিকটক ব্যবহারকারী রয়েছেন। উল্লেখযোগ্য বিষয় হলো ভোটারদের 43.56% বয়স 18 থেকে 37 বছরের মধ্যে, যাদের একটি বড় অংশ এবারই প্রথম ভোট দেবেন। ডিজিটাল প্ল্যাটফর্মের কথা বলা হচ্ছে। আচ্ছা, আমাকে একটা জিনিস বলেন তো, 18 থেকে 37 কেন? এরা প্রথম ভোট দিবেন সেটি বলা হচ্ছে। 37 বছরের লোকটা প্রথম ভোট দিবে? আগে দেয়নি, যেহেতু বলেছে 15 এই বছর। 18 থেকে 37 বছর বয়সী কোটি কোটি ভোটার সব তাদেরকে বলেছে আগে ভোট দেয়নি। এই পুরা রিপোর্টটার মধ্যে ঝামেলা আছে। তারপর আরেকটা ঝামেলা হচ্ছে 13 কোটি ইন্টারনেট ব্যবহার ছিল। 13 কোটি ইন্টারনেট ব্যবহারকারী মানে 13 কোটি ইন্টারনেট ব্যবহারকারী না, ফোন না। ফোনের মধ্যে বিভিন্ন সময় ইন্টারনেট ব্যবহৃত হইলে ওটা ইন্টারনেট ব্যবহারকারী, প্যাকেজ ডাউন হইলে ওটা ইন্টারনেট ব্যবহারকারী। আমাদের ফোনগুলো সিস্টেম জানেন তো, অটোমেটিক 5 জি, কি মেগাবাইট না গিগাবাইট, 5 মেগাবাইট ডেটা দিয়ে দেয় প্রত্যেক মাসে। তো অন থাকলে আপনি এমনি 5 মেগাবাইট ইউজ করবেন, ইউজ করলে আপনি ইউজার। তো এই যে 13 কোটি লোক ইন্টারনেট ইউজ করে তারা বলেছেন, এই তথ্য আসলে সঠিক তথ্য না। 13 কোটি লোক ইন্টারনেট ইউজ করলে আপনি ইন্টারনেট বাবদ মোবাইল ফোন কোম্পানিগুলি কি পরিমাণ টাকা আর্ন করে এটা দেখেন বা হিসাব করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। অন্তত 50 টাকার প্যাকেজ কিনতে হয়। ওরা কি প্রতি মাসে এই 50 × 13 650 কোটি টাকার হিসাব দেয় ইন্টারনেট বিক্রির সবাই মিলে? জি। আচ্ছা, এবার আসেন। তারপরে বলছে 6 কোটি 40 লাখ লোক ফেসবুক ইউজ করে। ফেসবুক ভরা তো জামাত ইসলামের অ্যাকাউন্ট, আওয়ামী লীগের অ্যাকাউন্ট, বিভিন্ন বট এবং বটর মিলে। ফেসবুক তো পুরো লডর ফডর বটর বটর। এই বটর বটর ফেসবুকের মধ্যে কতগুলো অ্যাকাউন্ট আছে ফেক? কতগুলো মানুষের 2-3টা করে অ্যাকাউন্ট আছে? এগুলো হিসাবে নিয়েছে? এগুলো প্রশ্ন দিতে হবে, খালি তথ্য দিয়ে দিলে হবে না। 6 কোটি 40 লাখ স্যাম্পল সাইজ কি? আল জাজিরার প্রতিবেদন। এটাই তো মজা। আমি আপনার বললাম না যে ফিল্ড কি খালি এইখানে? আল জাজিরা হিসাব করে, ফিল্টার আল জাজিরা হিসাব করে আমাদের এখানে কয়টা ইন্টারনেট ইউজার, আমাদের হিসাব করি। আল জাজিরাকে আমাদের দেশের টেলিভিশন। বিটিআরসি তথ্য দিয়ে। হ্যাঁ, তাহলে বিটিআরসি হিসাব করলে বিটিআরসির তথ্য দিয়ে বিটিআরসি বলুক যে এই তথ্য কিভাবে তারা নিয়েছে, কিভাবে তারা করেছে, এই তথ্যের মানে কি বলে সোর্সিংটা তারা কিভাবে করেছে, বিটিআরসি বলুক। এই সরকার তো বিটিআরসিতে এসে একজনকে নিয়োগ দিয়েছেন যিনি গ্রামীণ টেলিকমের অ্যাডভাইজার ছিলেন, উনি বলুক। জি, আমি আজিজ ভাইয়ের গ্রামের কাছে। আশেপাশে যদি একটু ঘোরাফেরা করতাম, আমি আর আজিজ ভাই, আমরা হয়তো কিছু পেতাম। আজিজ ভাই, এই ভার্চুয়াল আমার জগতে। বাসা গ্রামীণের অফিস থেকে খুব কাছে। আমি ইনশাল্লাহ আগামী তো অনেক হাঁটাহাঁটি করবো এটার সামনে দিয়ে। আপনি সবসময় হাঁটেন, হাঁটা প্রয়োজন আছে। আপনি আল জাজিরার এই রিপোর্টটা, আমি একটি যেটা জানতে চাচ্ছি যে এই যে ডিজিটাল প্ল্যাটফর্মে যে সত্য মিথ্যার যে একটি বিষয় চলছে, কার পক্ষে কে পক্ষে, কোন দিকে কে আগে আছে, এইগুলো কি আসলে প্রভাব ফেলবে নির্বাচন? হ্যাঁ, কিছু তো প্রভাব আর পড়বে। 18 থেকে 37 কেন? এইটার জবাবটা কি? আমার প্রশ্ন হচ্ছে, না, তারা বলছে এই অংশটা এবারই প্রথম ভোট দিবে। 37 বছর বয়সে একটা লোক প্রথম ভোট দিবে? বাংলাদেশে ছিল না ও, ইউপি নির্বাচনে ভোট দেয় নাই, ও কোন নির্বাচনে ভোট দেয় না। আপনি তো বিশ্বাস করেন? দেয়নি হয়তো। না, অসম্ভব, এটা হতেই পারে না। আমার প্রথম কথা হচ্ছে 80% লোক গ্রামে বাস করে। ঢাকা শহরে 50% লোকের হাতে দেখবেন অ্যান্ড্রয়েড ফোন নাই, সব টিপানো ফোন। ওটার ভিতরে কিন্তু ফেসবুক চলে না, ওটার ভিতরে ইউটিউব চলে না। গ্রামের কয়জন লোকের পাইবেন আপনি দেখেন? না, এখন তো দেখি অনেকের হাতেই আছে। অনেকের হাতেই আছে, কিন্তু তাই বলে 13 কোটি লোকের হাতে তো নাই, 18 কোটি লোকের 13 কোটির হাতে তো নাই। এইটাই তো ইনফ্লেটেড। কারণ হচ্ছে যে আমার হাতে 2টে সিম আছে,
এখানে 2টা সিম আছে, 2টি কাউন্ট করছে, ডাবল হয়ে গেল। আবার তো এটা অ্যান্ড্রয়েড ফোন, 2টা সিম আছে, ওনার হাতে আপনার হাতে 2টা সিম আছে, এগুলো কাউন্ট করছে। সুতরাং এই হিসাব তো ঠিক না। তারপরে বলতেছে ধরেন 43% আপনার 18 থেকে 37 বছরের তরুণই তো এরা তরুণ ধরছে। হ্যাঁ, এখন তরুণের ডেপুটেশন তো এক দেশে এক রকম। 37 বছর হ্যাঁ, তরুণ আমাদের দেশে 37 বছর তরুণ বলেন। 1 2 হচ্ছে তরুণ নিয়ে আবার একটা খেলা আগের থেকেই ছিল, যে 4 কোটি তরুণ আছে, হ্যাঁ, তরুণরা এবারে দেখে দিবে, ভোটেও দেখে দিবে। ভাই এখন তো তরুণ ভাগ হয়ে গেছে, 3 ভাগ হয়ে গেল। ইসলামিক ভোট 3 ভাগ হয়ে গেছে না, ইসলামিক সব তরুণ ভোট দিতে যায়। এই যে 18 থেকে 37 বছরের লোকটা তো ভোট দেয় নাই, ওরা বলতেছে। তাহলে 37 বছরের লোকটা তরুণ বয়সে ভোট দেয় না, ওরা কেমনে যোগ করছে? আমি মাঝখানে ঢুকে গেলাম। 2008 সালে যার বয়স ছিল 18, তার সাথে 18 বছর যোগ করে বলে দিছে। মানে ওরা ধরে নিচ্ছে 8 সাল থেকে শুরু করে বাংলাদেশে তরুণরা ভোট দেয় নাই। আজিজ ভাই শেষ করি। না, ওইভাবেই তো করে। সুতরাং আপনার এখন ধরেন ফেসবুক যেভাবে, ইউটিউব যেভাবে ইউজ করতেছে, এটা তো অনেক হাসামিসা এআই দিয়ে একটা জরিপে দেখলাম 80% ফেক, 80% ফেক। এবং এটা ভেরিফাই করা যারা, যেমন উনি গণমাধ্যম, আমরা গণমাধ্যম হ্যান্ডেল করি, ধরি একই জিনিস যদি অনেকগুলো ইউটিউব থেকেও আসে, তাও এটা ফেক কি ট্রু এটা বোঝা কঠিন। কারণ বট বাহিনী তৈরি করছে না, অনেক পার্টি বট বাহিনী তৈরি করছে না। একই জিনিস তো 3 জায়গা থেকে ছেড়ে দিল। আপনি যদি মনে করেন এটা ফেক না, তাহলে তো ঠিক হবে না। কিন্তু ফেকটা ধরার তো ব্যাপার আছে। যেমন ধরেন একজন, আপনার এখানেও আনছেন আগে, একজন ব্যারিস্টার সাহেব এসে বলছেন যে শেখ মুজিব ওত নেয় নাই, যখন ফিরে আইছে ওত নাই, এখনো ইউটিউবে আছে। আপনি অসংখ্য মিথ্যা তথ্য গণমাধ্যমে দেয়। এখন ছাড় দেন, দেখবেন সে ওত নিচ্ছে, দেখাচ্ছে। এবং যখন প্রবাসী আমাদের দেশের যখন আমরা কারণে যে ওত হয়েছে, সেখানে আছে তো বলা হয়েছে যে ওই আইয়ুব খানের সময় ওই কি লিগ্যাল ফ্রেমওয়ার্কের অধীনে নির্বাচন করছে, সে বেঈমান। আরে ভাই বেঈমান, তখন তো নির্বাচনে না গেলে তো নির্বাচনে যাইতেই পারে না, তো গেছে, যাওয়ার পরে মেজরিটি পাইছে। তো এটা বেঈমানের কি হলো? এটাকে বলতে পারবেন কৌশল, চতুরতা বলতে পারেন, বেঈমানি কমনে হলো। তো সুতরাং এরকম ব্যাখ্যা আছে, খোঁড়ার ব্যাখ্যা আছে। তো সুতরাং আমার কথা হচ্ছে যে এবার কিন্তু এই মাস মিডিয়া কিন্তু একটা দারুণ উৎপীড়নের জায়গা। এটা তো আপনার এটাকে শনাক্ত করেন, পার্টিকে শনাক্ত, ওই ব্যক্তিকে ধরতে হবে যে এই বট বাহিনী কার, সেই পার্টিকে অ্যাকাউন্টেবল করেন, সেই পার্টিকে ধরেন। তোমরা এখন ঘোষণা দিক, মেরুদণ্ড থাকলে ইলেকশন বলুক যে আজ থেকে প্রচার শুরু হয়েছে, 22 তারিখ, 12 তারিখে নির্বাচন, 20 দিন কোনো আপনার বিকাশ এবং নগদ এগুলো চালু থাকবে না। অসুবিধা কি? জি, আমি শেষ পর্যায়ে চলে এসেছি। তুষার ভাই, আপনি বলছিলেন যে গণভোটের বিষয় নিয়ে, আমার এক সহকর্মী বলছিলেন, সাংবাদিক, তিনিও বিষয়টি জানেন না যে আসলে গণভোট কিভাবে দিবেন, কয়টা ব্যালটে দিবেন, কতগুলো প্রশ্ন থাকবেন। এখনো এই প্রশ্নগুলো যদি আমি জানি না, উত্তর দিতে পারিনি। আমিও জানি না। আমি একটা মোবাইল ফোনে একটা ছবি দেখেছি, আর ইন্টারনেটে আমাকে একজন একটা পাঠিয়েছেন যে হয়তো এরকম হবে, কিন্তু এটা যে অফিসিয়াল আমি তো সেটা জানি না। তবে হ্যাঁ আর না, 2টা জায়গা থাকবে এবং একটার মধ্যে সম্ভবত কোন একটা চিহ্ন দিতে হবে, সিল দিতে হবে, জানি না তো আসলে। আর 4টা প্রশ্ন হয়তো লেখা থাকবে অথবা থাকবে না, এটাও জানি না। আসলে আমি জানি না কিভাবে গণভোট দিতে হবে। আমি তো ভাবছি ওখানে 2টা দরজার ছবি থাকবে, একটা খোলা একটা বন্ধ, খোলাটা দিয়ে ভোট দিয়ে দিব। কিন্তু যারা পড়াশোনা জানেন না, যারা পড়তে পারেন না, তারা কিভাবে পড়বেন? তাদের তো বুঝে দরকার নাই। জন্য তাদের বলছে, সরকার বলছে হ্যাঁ দেওয়ার দিয়ে দাও, ডিসি এসপি তাদের বলছে তোমরাও এটা প্রচার করো, প্রচার করবে। যদি হ্যাঁ ভোট কম পড়ে তাহলে সব গুণে হ্যাঁ বানা দিবে। নার বিধানটা কেন রাখা হয়েছে? হ্যাঁ, সরকার পুরো মেশিনারি নামছে হ্যাঁ ভোট দেওয়ানোর জন্য। সরকারের ভিতরে ডিসি, এসপি, ইউএনও থেকে সরকারের পক্ষ থেকেই তো না ভোটটা রাখা হয়েছে। কিন্তু সরকার কেমনে চলে বলেন? সরকার কার পয়সায় চলে?
সরকার কেন? সরকার নিরপেক্ষ অবস্থান নেয়। পল্লী Election বিদ্যুতায়ন করতেছে। বোর্ডকে একটা চিঠি দেওয়া হয়েছে, সেই শেষ করবো চিঠির মধ্যে আমি। লেখা আছে মাইক ভাড়া করতে হবে তাদের, মাইক ভাড়া করে হ্যাঁ না ভোটের পক্ষে প্রচার করতে হবে। এটা পল্লী বিদ্যুৎ বোর্ডকেও ধরেন বলেছে, অন্যান্য বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানকে বলেছে, এক এক জায়গাতে বিভিন্ন প্রতিষ্ঠান 4টা-5টা করে মাইক বাইর করবে এবং সেই মাইক যুক্ত হবে কার সাথে? আমাদের এই যে প্রার্থীদের মাইকের সাথে। আর রেজওয়ানা হাসান নামে আমাদের একজন অত্যন্ত প্রিয় বোন আছেন, উনি এসে বলেছিলেন ঢাকা শহরে হর্ন বন্ধ করে দিবেন, 60 ডেসিবেল উপরে শব্দ করবেন না। শব্দ করার জন্য সরকারি টাকা খরচ করা হচ্ছে। আমাদের পরিবেশ উপদেষ্টা এখন বসে আছেন কেন? উনি এই মাইক বন্ধ করতে বলতে পারেন না? যে পল্লী বিদ্যুৎ বোর্ডের পয়সা দিয়ে মাইক ভাড়া করে মাইকিং এর প্রচারণা চালাতে বলা নতুন জি আমি নতুন। শোনেন, জি, এটার আমি- আরেকটা দিক বলি, তাহলে হ্যাঁ না দিলেন, ঘটনাচক্রে কোনো কারণে না ভোট জিতলো, তাহলে কি হবে? সরকার দায়িত্ব নিতে হবে না? এটা যাতে না জিতে সেজন্য সকল ব্যবস্থা সরকার নিয়েছে। আপনি ডিসি, সরকার এসপি, একটি পুলিশ, পক্ষ। প্রাইমারি স্কুল সব। আপনি যদি হ্যাঁ না ভোটের কথা সরকার যদি হয়, এই সরকার তো বলি প্রবাসী সরকারের মতো, এনসিপিতে জয়েন করুক, নাহলে জামাতে জয়েন করে হ্যাঁ ভোটের প্রচার করুক, সমস্যা নাই। সরকারে থাকলে তার জাতীয় দায়িত্ব হচ্ছে নির্বাচন অনুষ্ঠান করা, একটা নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন করা। হ্যাঁ না ভোটও গ্রহণযোগ্য নির্বাচন, সংসদও, দুইটা একটা। আমি আগেও বলেছি এটা সাংবিধানিক সরকার। এই হ্যাঁ না ভোট আলটিমেটলি সংসদে পাশ হবে, না হলে তো আইন হবে না। আলটিমেটলি না, আইন যে পাস 6 মাসের মধ্যে ওগুলো অটোমেটিক। ওইটাও অবৈধ। ওইটাও একটা প্রেসিডেন্ট আদেশ দিয়ে হ্যাঁ না দিচ্ছে, এটা অবৈধ। অবৈধ জিনিস সংসদ পাশ করবে কেন? ফেলাই দিবে, বাসকে ফেলাই দিবে। এনসিপি এটার পক্ষে কথা বলে, অথচ এনসিপি এটা সই করে নাই। এই সরকার এনসিপি কে জুলাই সনদে স্বাক্ষর করাইতে পারে নাই, হ্যাঁ ভোট দিতে বলে। এনসিপি কিন্তু হ্যাঁ বলাইতে পারে নাই জুলাই সনদে। এনসিপি এখনো হ্যাঁ বলেছে জুলাই সনদে? না, তারা স্বাক্ষর করেনি। স্বাক্ষর না করা মানে তো হ্যাঁ বলে নাই। এনসিপি এই জুলাই সনদকে হ্যাঁ বলে নাই। আমরা বোকা নাগরিক এমন, এনসিপির সবাই আবার হ্যাঁ ভোটের জন্য বলতেছে। এরা তাকে জিজ্ঞেস করে না সনদকে কেউ, হ্যাঁ বলে না, যে আপনি স্বাক্ষর গণভোটে করছেন? হ্যাঁ বলে। আপনি স্বাক্ষর করছেন? করেন নাই তো, করে নাই তো। সুতরাং এটা পুরাটা গোজামিল। অর্থাৎ আমরা ফেসিবাদের সময় যে পথে চলছি, এখনো এই পথেই চলছি। টার্গেট আমি নির্বাচনে কোন ফল চাই সেই ফল আনা হবে, এইটা হলো মূল টার্গেট। তো সুতরাং আপনি নিরপেক্ষ নির্বাচন কি করে চান? অভ্যুত্থানের শক্তিরা দ্বিধা বিভক্ত করে ফেলছে যে অভ্যুত্থানের তরুণরা অনেকেই জিতে যাবে, অনেকেই মন্ত্রী হবে, বলছে না? ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে বলেছে তো। তো তাহলে নিরপেক্ষ নির্বাচন কি করে হবে? আমার অভিমত হচ্ছে তরুণরা একটাও জিতবে না। উচ্চকক্ষে যেহেতু জামাতের সাথে প্যাক করছে, জি। অনুপাতিক ভোট পায়, হয়তো নিচের কক্ষে অনুপাত না, হারে একটা গেলে উচ্চকক্ষে একজন তো জিতবে। জিতবে। যে আপনি বললেন না, না, আপনারা বলছেন যে কোন নিরপেক্ষ আসনে যে নির্বাচন রিট হয়েছে তারপরে হয় নাই, হয় নাই, ও তো ওই যে জিতবে। হাসনাত হ্যাঁ, ও তো জিতবেই। আপনি বলেন এই একটা তাফালিং পার্টি ধরেন ও সংসদে জিতবে। যায়, সংসদে যায় না যাক, ওকে আমরা ব্যক্তিগত কিছু না বলি, না, কিন্তু ব্যক্তিগত বলছি না, ও যেভাবে কথা বলে সংসদের তো মানে শ্লীলতাহানি করে বলে। 2014 সালের যে কোন একটা নির্বাচনে যে 153 জন পাস করে গেল, এইবারের নির্বাচনের 153 জনের হবে না, কিন্তু একজনের তো হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তো হাসিনা শাহির যে নিয়ম ছিল, সেই নিয়ম কে প্রযুক্ত করলো? হাসিনা শাহির নিয়ম প্রযুক্ত হচ্ছে হাসনাতকে দিয়ে। না, সেটা হবে না। ওখানে ইসলামিক আন্দোলনের প্রার্থী আছে, থাকলেই কি থাকলে জিতবে? জিততেও পারে। আমাকে এবং হ্যাঁ হ্যাঁ নিয়ে আমার কাছে একটা প্রচারণা এসেছে, একটা পুস্তিকার মতো, একটা লিফলেটের মতো। সেখানে একটা লাইন আছে, এই গণভোট দিলে বাংলাদেশে গণভোটের আইন তৈরি হবে। তার মানে নিজেরাই বলেছে যে এই গণভোটটার কোনো আইন নাই। আমি শেষ করছি। এই আলোচনা চলবে আর নিশ্চয়ই আরো আলোচনা হবে আপনাদের সঙ্গে এই বিষয় নিয়ে। আজকে এখানে শেষ করতে চাই। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।